and it happened. আপনার খেয়াল করে দেখেন ডোনাল্ড লু থেকে শুরু করে ভিক্টোরিয়া নোল্যান্ড থেকে শুরু করে যাবতীয় যারা এখানে আফ্রিন এসছেন প্রত্যেকে কিন্তু এমন এমন লোকদের সঙ্গে বসেছেন তারা যারা পরবর্তীতে এই সরকারের মন্ত্রী হয়েছেন কিংবা আপনার বেনিফিশিয়ারি হয়েছেন। ফলে গঠছড়াটা এইরকম। আর এখন কাউন্টার অ্যাকশন করবে কি করবে না সেটা শেখ হাসিনার উপর নির্ভর করে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে কথাটা, শেখ হাসিনার এই যে তার স্মার্ট মুভমেন্ট, এটা তো অনেকের চেয়ে বেটার। আপনি বলেন পলায় গেছে, আপনি বলেন ভেঙে গেছে, তুরস্ক ঢুকে যাওয়ার না আজকে আসবেন না, কিন্তু তার তো বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতকে পরিবর্তন করা হয়েছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে। তাকে নিয়ে যাওয়া ইঙ্গিত দিচ্ছে ডক্টর ইউনূসকে সরে যাওয়ার একটা ইঙ্গিত, এমন মন্তব্য করেছে ডক্টর কলিমুল্লাহ। পাশাপাশি হাসিনাকে ফিরে আনার বা হাসিনা ফিরে আসার সকল পথ এবং সকল রাস্তা নাকি করে রেখেছে ভারত এবং আমেরিকা। বিশেষ কিছু আলোচনা শুনবো, যে আলোচনাগুলো শুনলে বুঝতে পারবো যে হাসিনা কিভাবে ফিরে আসতে পারে এবং হাসিনার ফিরে আসার পথ কতটা নিরাপদ রয়েছে। টান শুরু হয়েছে, যেটিকে আমরা ভাটির টানও বলতে পারি। আমাদের দেশ জোয়ার ভাটার দেশ, অদ্ভুত একটি দেশ। এদেশে প্রতিদিন দুইবার জোয়ার হয়, দুইবার ভাটা হয়। সমুদ্র থেকে পানি নদীর নালা খাল বিলে ঢুকে যায় দুইবার, আবার দুইবার এই সমস্ত পানি সমুদ্রে চলে যায়, খাল বিলগুলোকে শুষ্ক করে ফেলে। এখানে প্রকৃতির যে অদ্ভুত লীলা খেলা, সমুদ্রের লবণাক্ত পানি, সেই লবণাক্ত পানির সঙ্গে সাধারণ খাল বিলের যে পানি, মিষ্টি পানি, এই পানিগুলো চলে যায় ভাটার টানে। আবার যখন জোয়ার হয়, সেই জোয়ারে আবার সেই পানিগুলো ফিরে আসে, কিন্তু মিষ্টি পানি আসে, লবণাক্ত পানি আসে না। 2 নম্বর হলো ভাটার সময় নদ নদীগুলোর ময়লা আবর্জনা থেকে শুরু করে সব কিছু এক টানে চলে যায় সমুদ্রে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, যখন সমুদ্র থেকে জোয়ারের টানে পানি আসে তখন অদ্ভুত সুন্দর পানি আসে। ভাটার যে ময়লাগুলো থাকে, আবর্জনাগুলো থাকে, কাদাগুলো থাকে, জোয়ারের সময় ওই জিনিসগুলো, ওই পানিগুলো সাধারণত থাকে না। এই অদ্ভুত দৃশ্য আমরা যারা দক্ষিণাঞ্চলের মানুষ, আমরা দৈনিক 4 বার দেখতে পাই। জোয়ারের সময় 2 বার, ভাটার সময় 2 বার। তো যারা জোয়ার এবং ভাটা, এই জোয়ার ভাটাকে কেন্দ্র করে জীবন পরিচালনা করেন, বিশেষ করে মাঝি মাল্লারা, চরাঞ্চলের যারা লোকজন রয়েছেন, তারা জীবন পরিচালনা করতে গিয়ে বাতাস এবং জোয়ার ভাটাকে তারা কাউন্ট করেন। স্রোতের অনুকূলে নৌকা চালান, সময় পরিশ্রম সবকিছু থেকে মুনাফার জন্য সবাই এই জোয়ার ভাটাকে কাউন্ট করেন। জোয়ার যেদিকে যাবে বা ভাটা যেদিকে যাবে সেই দিকেই সাধারণত নৌকা পরিচালনা করা হয়। কখনো কখনো যদি উজানে নৌকা বাইতে হয়, তাহলে সেই উজানকে মোকাবেলা করার জন্য প্রচুর শ্রম লাগে, মেধা লাগে, যোগ্যতা লাগে। এখন মেশিন হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক যে যুদ্ধ জাহাজ, সেই যুদ্ধ জাহাজও কিন্তু সমুদ্র স্রোতের বিপরীতে সাধারণত যায় না। তারা সবসময় সমুদ্র স্রোতকে কাউন্ট করে, যে আজকের এই স্রোতটি কোন দিকে যাবে সেটিকে কাউন্ট করে তারা যাত্রাপথ নির্ধারণ করে। এমনকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক যে যুদ্ধ জাহাজ, বিভিন্ন মহাসাগরে এমন সমুদ্র স্রোত রয়েছে, সেই স্রোতের প্রতিকূলে যাওয়া তো দূরের কথা, সেই স্রোতের মধ্যে যদি সেই যুদ্ধ জাহাজগুলো পড়ে যায়, ওগুলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে এবং সম্ভবত হারিয়ে যাবে। তো সমুদ্রের সেই যে স্রোতগুলো, সেই স্রোতগুলো সবসময় তারা পরিহার করে। ওগুলো পাড়ি দেওয়ার জন্য বা ভাটার টানে বা জোয়ার টানে, এটা সমুদ্রে কখনো নাবিকরা এই ঝুঁকি নেয় না। তারা সেখানে বড় জোর বাতাসের বিরুদ্ধে যেতে পারে, কিন্তু সমুদ্র স্রোতের বিরুদ্ধে যায় না।
আর আমাদের দেশে তো যেটি বললাম যে নদী কেন্দ্রিক যে জীবনযাত্রা, এখানে 99.99% মানুষ তারা সবসময় নদীর স্রোতের অনুকূলে যাওয়ার চেষ্টা করে, সেটা ভাটার হোক আর জোয়ারের হোক। তো এখন আমাদের দেশের রাজনীতি, এই রাজনীতির একটা গুণগত বৈশিষ্ট্য শুধু আমাদের দেশ নয়, সারা দুনিয়াতে। এখানে সবসময় স্রোতের বিরুদ্ধে চলতে হয় সব রাজনীতি। এর কারণ হলো স্রোতের অনুকূলে দুষ্ট লোকেরা তারা চুরি করতে চায়, গুন্ডারা গুন্ডামি করতে চায়, জনগণ সবসময় সরকারকে খুব রিল্যাক্স মোডে পেতে চায়, এবং মামা বাড়ির আবদারের মতো যে যেভাবে আশা করে স্বপ্ন দেখে ঠিক ওভাবে ছেলের হাতের মোয়ার মতো করে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করতে চায় সাধারণ মানুষ। তো রাষ্ট্রের যারা কর্মকর্তা রয়েছেন বা রাজনীতিবিদ রয়েছেন, যখন এই ধরনের জনগণের যে সহজ সরল আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার সঙ্গে তারা তাল মিলায়। এখানে আশা আকাঙ্ক্ষাকে বলতে সবাই চায় যে আমি অন্যায় করব, আমাকে ধরবে না, কিন্তু আমার প্রতিপক্ষ অন্যায় করলে তাকে ধরতে হবে, এই একটা আশা আকাঙ্ক্ষা। 2 নম্বর হলো ধনীরা যাইছে তাই করবে, আর গরিবদের কোনো আকাঙ্ক্ষা থাকবে না। গরিব মানুষ বলবে যে আমরা সব কিছু পেতে চাই, আমাদের চোখের সামনে আমরা লেবারগিরি করি, আমরা নৌকার মাঝিগিরি করি, ক্ষেতের ফসল কাটি, আর আমাদের উপর সেই হম্বিতম্বি করে সেই বড় লোকেরা, ধনীরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। এটা হবে না, তাদের সহায় সম্পত্তি সব কিছু সমানভাবে আমাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। সরকার এত বড় লোকদেরকে প্রোটেকশন দেয় কেন? আমরা দলে দলে গিয়ে তাদের সব সহায় সম্পত্তি ব্যাংক খালি করে এনে আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেব। তো এই যে মানুষের শত সহস্র আশা আকাঙ্ক্ষা, একজনের ঘরে ধরেন সুন্দর একটি স্ত্রী আছে, কন্যা আছে, তো সবচেয়ে কুৎসিত একটি লোক, সে মনে মনে চিন্তা করে যে ইস, ওই সুন্দরী রমণীকে যদি প্রিয়তমা হিসেবে পেতাম। তো যখনই রাষ্ট্রশক্তি এরকম মানুষের অসংখ্য আশা আকাঙ্ক্ষার সঙ্গে, দুর্বলতার সঙ্গে, মন্দ চিন্তার সঙ্গে তারা কমপ্লাই করে, তখনই সরকারের পতন হয়ে যায়। আর যখন মানুষের সকল ক্ষমতার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রাষ্ট্র তার নিজস্ব আইন কানুন হিকমা, তারপর উইল ফোর্স, বিধি বিধান সব কিছু তারা বাস্তবায়ন করতে পারে, তখন একটি রাষ্ট্র অবকাঠামোর উপর দাঁড়ায়, আর যারা রাজনীতি করেন তারা অমরত্ব লাভ করেন। এজন্য শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আজ থেকে নয়, হাজার হাজার বছর আগের থেকে সব সময় রাষ্ট্রশক্তি এবং রাষ্ট্রনায়ক তারা স্রোতের বিরুদ্ধে রাজনীতি করেছেন। জনগণ যেটা চিন্তা করেছেন ওটা খুব সাধারণ চিন্তা, জেনারেল থিঙ্কিং। আর রাষ্ট্রনায়করা যেটা চিন্তা করেন সেটা হলো ফিলোসফিক্যাল, অগ্রগামী চিন্তা। কখনো কখনো 100 বছর এগিয়ে তারা চিন্তা করেন, 100 বছর পরে এই পৃথিবীতে কি ঘটতে পারে, এই জাতির জন্য কি প্রয়োজন হতে পারে, সেইভাবে তারা চিন্তা করে যখন কোনো একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যান, জনগণ বিদ্রোহ করে বসে। কিন্তু রাষ্ট্রনায়ক সেই বিদ্রোহকে একদম পাত্তা দিতে চান না, তিনি তার সিদ্ধান্ত বাস্তবায়ন করে ছাড়েনি। অনেক সময় তিনি ব্যর্থ হন, কিন্তু এইটাই যারা রাজনীতিবিদ তাদের প্রধান লক্ষ্য। তো এজন্য বলা হয় যে রাজনীতি সবসময় শতভাগ স্রোতের বিরুদ্ধে, উজানে। যারা নৌকা বাইতে পারে, উজান দিকে তারা যেতে পারে, তারাই কেবলমাত্র রাজনীতিতে সফল হতে পারে। কিন্তু স্রোতের অনুকূলে, সেটা জোয়ার হোক ভাটা হোক, যদি কেবল স্রোতের অনুকূলে যায় তো তখন সেটিকে আর রাজনীতি বলে না, সেটিকে পতন বলা হয়। তা আমাদের দেশের যে প্রকৃতি, সেই প্রকৃতিতে দেশের দক্ষিণাঞ্চলে দৈনিক 2 বার জোয়ার হয়, 2 বার ভাটা হয়। আর সারা দেশে বছরে 1 বার জোয়ার হয়, 1 বার ভাটা হয়। অন্যান্য এলাকাতে বর্ষাকালে জোয়ার হয়, আবার বর্ষার শেষে ভাটার টানে সমস্ত পানি নদীতে থেকে সমুদ্রে চলে যায়।
তো দেশের যে উঁচু অঞ্চল সেটিকে উজান বলা হয়, যেমন উত্তরবঙ্গ এটিকে বলা হয় উজান, আর ভাটির যে অঞ্চল এটিকে বলা হয় দক্ষিণাঞ্চল, সেটিকে বলা হয় ভাটি অঞ্চল। এখন যখন স্রোত বিরুদ্ধে থাকে তখন উজান থেকে, ধরুন কুড়িগ্রাম থেকে দক্ষিণাঞ্চলে ভাটির দেশে যাওয়া নৌকায় করে অসম্ভব একটা বিষয়। আবার যখন ভাটির টান শুরু হয় তখন দক্ষিণাঞ্চল থেকে উত্তরবঙ্গে যাওয়া নৌকাপথে খুবই কঠিন একটা বিষয়। তো এই জন্য আমাদের দেশের অনেক বিখ্যাত বিখ্যাত গান রয়েছে, উজান গাঙের নাইয়া, মানে এই গানের যে আকুতি, এটা আমি যদি ব্যাখ্যা করি ঘণ্টাখানেক আমি বলতে পারবো। যে একজন রমণী, তার বিয়ে হয়েছে ভাটির দেশে, বহুদিন যাবৎ কোনো নৌকা সেই যাকে বলা হয় উজান থেকে ভাটিতে আসে না। এখন সে একজন মাঝি খুঁজছে, যে মাঝি ভাটির অঞ্চল থেকে উজানে গিয়ে তার জন্য একটা চিঠি নিয়ে তার পিতামাতার কাছে সেই চিঠিটি পৌঁছে দিতে পারে। এই আকুতি নিয়ে যে গান, এই গানের মধ্যে রাজনীতি আছে, সাহিত্য আছে, সংস্কৃতি আছে। তো আমাদের দেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে এখন যারা ক্ষমতায় রয়েছেন তারা সেই উত্তরবঙ্গ থেকে যে ভাটার টান বা ভাটির টান শুরু হয়েছে, সেই ভাটির টানে তারা এখন ক্রমশ দক্ষিণাঞ্চল হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। তারা আমি কি বলছি এটাও যেভাবে কাউন্ট করছে, রাস্তার একটা অবলা প্রাণীও যা কিছু করছে বা বলছে সেটাকেও তারা কাউন্টে নেওয়ার চেষ্টা করছে, ভয় পাচ্ছে। সমস্ত রাজনৈতিক দলগুলোর কে তারা খুশি করতে চাচ্ছে, অথচ কাউকে তারা এখন পর্যন্ত খুশি করতে পারছে না। এই অবস্থায় উজানে যাওয়ার জন্য যে শক্তি দরকার, সেই শক্তি এমনিতেই তাদের নেই, তারপরে তাদের কোনো চেষ্টাও এখন নেই। দ্বিতীয়ত, সকল জনমতের বিরুদ্ধে যাওয়ার জন্য যে নেতৃত্বের গুণাবলী দরকার, অর্থাৎ আপনি যেটা মাঝি হন, সেই শক্ত হাতে যারা নৌকা চালিয়েছেন, বড় নৌকা, আপনি ধরুন 100 টনি নৌকা, 200 টনি যে নৌকা, যখন ইঞ্জিন ছিল না, তো পিছনে যে হাল ধরে থাকে, তো যখন ভাটির দিকে আপনি যান, স্রোতের অনুকূলে যান, তখন হাল ধরে থাকাটা একটা শিশুও পারে। কিন্তু যখন আপনি উজানে যাবেন, তো উজানে যাওয়ার পরে আপনার দুই পাশে ধরুন 4টি দাঁড় টানতে থাকে, তো সামনের অংশটি কাঁপতে থাকে, নৌকার সামনের অংশটি কাঁপতে থাকে, এবং পেছনে যিনি হাল ধরে থাকেন তার যে কত শক্তি লাগে হাল ধরে থাকতে, আপনারা যারা নৌকা না চালিয়েছে ওটা বুঝতে পারবেন না। অথবা এমনও দেখা যাচ্ছে যে পিছনে হাল ধরে আছেন একজন আর সামনে একজন দাঁড় টানতেছেন, তো দাঁড় তিনি ডানে টানতেছেন অথবা বামে টানতেছেন, কিন্তু পিছনে যিনি হাল ধরে আছেন তাকে কিন্তু নৌকার সম্মুখটি একেবারে স্ট্রেট হইতে রাখতে হচ্ছে। আবার যদি দাঁড় টানার সঙ্গে সঙ্গে গুণ টানতে হয়, তো নদীর তীর দিয়ে 2 জন বা 3 জন 4 জন মাল্লা গুণ টানছে, আর পিছনে যিনি ধরে আছেন তিনি সেই নৌকার অ্যাঙ্গেলটিকে এমনভাবে রাখছেন যে গুণ টানা সত্ত্বেও কোনো অবস্থাতেই নৌকা তীরে যাচ্ছে না। এটা কোনো সহজ বিষয় নয়, এখানে তাকে কৌশল অবলম্বন করতে হচ্ছে, তাকে দক্ষতা প্রয়োগ করতে হচ্ছে যিনি হাল ধরে আছেন, এবং তার পেশিতে যথেষ্ট শক্তি থাকতে হবে ওই হাল শক্তভাবে ধরে রাখার জন্য। এটি যারা মাঝি মাল্লা তারা খুব ভালো করে বুঝেন। আপনারা যারা সাইকেল চালান, তো আপনি দেখবেন যে যখন সামনে আপনি যে কাউকে বসাতে চান, তখন এক ধরনের সামনে যে আপনার হ্যান্ডেলে অবস্থা তৈরি হয়, আর আপনি যদি পেছনে কাউকে বসান তখন দেখবেন যে সামনের যে হ্যান্ডেলটি ওটি একেবারে ঢিলা ঢালা হয়ে গেছে। তখন খুব জোরে শক্ত হাতে যদি আপনি হ্যান্ডেল না ধরতে পারেন তাহলে আপনি সাইকেল চালাতে পারবেন না। তো এখন এই যে বাংলাদেশের যে সার্বিক অবস্থা, এই সার্বিক অবস্থা প্রায় সব কিছুতেই ভাটির টান, অর্থনীতিতে ভাটির টান,
মানে সমুদ্রে মিশার জন্য, ধ্বংস হওয়ার জন্য, বিলীন হওয়ার জন্য প্রবলভাবে ছুটছে। সব কিছু, কোনো কিছুই এই মুহূর্তে জোয়ার নেই, সব কিছুতেই ভাটির টান। এখন সেই অর্থনীতির ভাটি, আইন শৃঙ্খলার ভাটি, কৃষির উৎপাদনের ভাটি, বৈদেশিক ঋণের ভাটি, বৈদেশিক বাণিজ্যের ঘাটতি বা ঘাটি, মানে যাকে বলা হয় ভাটি, এরকম হাজার হাজার ভাটি। মানে যদি আমাদের বাংলাদেশে 4,500 নদ নদী ধরেন, তেমনি বাংলাদেশের টোটাল রাষ্ট্র ব্যবস্থায় 4,500 খাত রয়েছে, নদী নালা, পুকুর, খাল, বিল, যেখানে রাষ্ট্রের প্রাণ শক্তি, রাষ্ট্রের রক্তনালা, রাষ্ট্রের যে প্রবাহ, এই প্রবাহ চলতে থাকে শিরা উপশিরায়। এখন এই শিরা উপশিরার প্রায় সব কিছুই ঊর্ধ্বগামী না হয়ে ভাটির টানে নিম্নগামী হচ্ছে। আর এই নিম্নগামী স্রোতকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে মাঝি দরকার, যে মাল্লা দরকার, যে শক্তি দরকার সরকারের, সেটি সরকারের নেই। ফলে সরকার ভাটির সাথে তাল মিলিয়ে নিজেরা গা ছাড়িয়ে দিয়েছে। মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। ফলে স্বাভাবিক নিয়মে কি হবে, আমাদের দেশের নদ নদী যেভাবে বঙ্গোপসাগরে পতিত হয়, আমরাও সেভাবে বঙ্গোপসাগরে পতিত হব। আবার বঙ্গোপসাগরে পতিত হওয়ার পর সেই ঢেউ আমাদেরকে গভীর সমুদ্রে নিয়ে যাবে। এরপর এই গাঙ্গেয় বদ্বীপের যে উপকূল, সেটা পার হয়ে আমরা কোথায় যাব? আমরা ভারত মহাসাগরে গিয়ে পড়ব। তারপরে যদি বেঁচে থাকি হয়তো। দেখেন, ডোনাল্ড লু থেকে শুরু করে ভিক্টোরিয়া নোল্যান্ড থেকে শুরু করে যাবতীয় যারা এখানে আফরিন এসছেন, প্রত্যেকে কিন্তু এমন এমন লোকদের সঙ্গে বসেছেন যারা পরবর্তীতে এই সরকারের মন্ত্রী হয়েছেন পালে বাতাস লাগার ক্ষেত্রে। সেটি তারা ব্যবহার করুন। সবারই অধিকার আছে যে যার মতো করে আপনার অ্যাক্স গ্রাইন্ড করবার, সেটা সুযোগ নিচ্ছেন, অত্যন্ত স্বাভাবিক। আপনি যদি পূর্ব ইতিহাসের দিকে তাকান, তাহলে দেখবেন যে যেদিন ট্রাম্প জয়লাভ করলেন, সেদিন ঢাকায় অন্যত্র ট্রাম্পের সমর্থক এই রকমের প্ল্যাকার্ড হাজির করে আপনার আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় নিগ্রহের শিকার হয়েছে। এবং মজা হচ্ছে, এই বার্তা কিন্তু ট্রাম্প ক্যাম্পে পৌঁছেছে। এবং খেয়াল করে দেখেন, আমাদের দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বৃহত্তম সম্প্রদায়ের সদস্যগণ পারসিকিউশনের শিকার হচ্ছেন, এই বিষয়টা নিয়ে উদ্বেগ জানিয়ে একটি টুইট বার্তা পাঠিয়েছিলেন ট্রাম্প মহোদয় আপনার তার সেই নির্বাচন ক্যাম্পেইন কালীন সময়। এটা নিয়ে অনেকে একটা বিশ্লেষণ হাজির করবার চেষ্টা করছিলেন এবং আত্মপ্রসাদে ভুগছিলেন এই ভেবে যে ট্রাম্প এশিয়ান ভোটারদের আপনার নিজের পক্ষে টানবার জন্য নির্বাচনের কৌশল হিসেবে এটা পাঠিয়েছেন। কিন্তু খেয়াল করে দেখেন, তিনি যেভাবে তার প্রশাসন সাজাচ্ছেন এবং শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে এই এক্সিকিউটিভ অর্ডার বাতিল করা সাবেক প্রশাসনের এবং নতুন করে এই যে সখানেক এক্সিকিউটিভ অর্ডার জারি করা, এটি জন্য হোমওয়ার্ক কিন্তু ডেফিনেটলি করা ছিল। আর যে ট্রায়ো আপনার, তার মধ্যে শিরোমণি হচ্ছেন মার্শা বার্নিকাট, তিনি আমাদের ডক্টর বদিউল আলম মজুমদার, যিনি এই সরকারের প্রাণ ভ্রমর বলে বিবেচিত নির্বাচন সংস্কার কমিশনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং সেই ঘোষণাটি মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে যে 6 জনের নাম ঘোষণা করেছেন, তার মধ্যে তিনি তাদের শিরোমণি। এবং তার শ্বশুর বাড়িতে যেটি তিনি দখল করেছিলেন, সেই জায়গায় তিনি মার্শা বার্নিকাট যখন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন, ফ্ল্যাগ বিয়ার অফ হার নেশন, তাকে ক্যান্ডেল লাইট ডিনারে দাওয়াত করেছিলেন। এবং সেখানে মার্শাল আক্রান্ত হয়েছিলেন আপনার আওয়ামী লীগের নেতা, যুবলীগের নেতা কর্মীদের দ্বারা। এবং আপনার সেই ঘটনাটি অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল। ফলে ফার্মলি ওই ঘটনার পর থেকে মার্শা এবং তার বন্ধুরা ডিটারমাইন্ড ছিলেন কিভাবে
হাসিনা রেজিমকে কুপকাত করবেন। এন্ড ইট হ্যাপেন। আপনার খেয়াল করে দেখেন, ডোনাল্ড লু থেকে শুরু করে ভিক্টোরিয়া নোল্যান্ড থেকে শুরু করে যাবতীয় যারা এখানে আফরিন এসছেন, প্রত্যেকে কিন্তু এমন এমন লোকদের সঙ্গে বসেছেন যারা পরবর্তীতে এই সরকারের মন্ত্রী হয়েছেন কিংবা আপনার বেনিফিশিয়ারি হয়েছেন। ফলে গঠছড়াটা এইরকম। আর এখন সেই মানে ভাটার টান, এবং সেটি পরিষ্কার হয়ে গেল মাসার বিদায়, মানে বদিউল আলম মজুমদারের যে ক্লাউড সেটা অনেকাংশে কম্প্রোমাইজড হয়ে যাবে, এবং হয়তো ফোরফ্রন্টে অনেকগুলো বিষয় চলে আসবে। ডক্টর আব্দুল আলিম, তারপরে জেসমিন টুলি এবং ডক্টর বদিউল আলম মজুমদার, এই যে ট্রায়ো, তাদের যে নেক্সাস, একের সঙ্গে অপরের সম্পর্ক, এবং আপনার 2014, 2018 এবং 2024 যেই প্রতিদ্বন্দ্বিতাবিহীন ডামি নির্বাচন, তার বেনিফিশিয়ারি কতভাবে কিভাবে ডক্টর বদিউল আজম মজুমদার তার সংগঠন হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু ফোরফ্রন্টে চলে আসবে। ধন্যবাদ। তো এতে করে আওয়ামী লীগের লাভ কি? মানে আওয়ামী লীগের সাথে এখানে সম্পর্ক কি? আওয়ামী লীগ আপনার ঝড়ে বক পরে ফকিরের কেরামতি পারে, এটা পুরনো প্রবাদ আমাদের দেশের। তো সুতরাং এটা তো সুযোগ লোকজন নেবেই, বলবেই। আর খেয়াল করে দেখেন, আপনার ট্রাম্পের প্ল্যাকার্ড হাতে নিয়ে নিগ্রহের শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা, সেটি কিন্তু তাদের কাউন্টার অ্যাকশন করবে কি করবে না সেটা শেখ হাসিনার উপর নির্ভর করে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে কথাটা, শেখ হাসিনার এই যে তার স্মার্ট মুভমেন্ট, এটা তো অনেকের চেয়ে বেটার। আপনি বলেন পলায় গেছে, আপনি বলেন ভেঙে গেছে, তুরস্ক ঢুকে যাওয়া না আজকে আসবেন না, কিন্তু তার তো এই যে হামাস এন্ড ইসরায়েল, হামাস কি ধ্বংস হয়ে গেছে? ইসরায়েল ধ্বংস করতে পারছে হামাসকে? এত কিছু করার পরে, হাজার হাজার হামাসবাসীকে হত্যা করার পরেও আজকে কি হচ্ছে? লোক নিরাপদে বাইরে আছে, জেলেও নাই, হত্যা হয় নাই, নিহত হয় নাই। কাজে এনি ডে আওয়ামী লীগ অফিসিয়ালি ক্যান ডিক্লেয়ার আমরা এক্সিস্টিং আছি। এখানে শেখ হাসিনা অলরেডি কন্ট্রোল শুরু করে দিয়েছে, কলিম বলে দিয়েছে যে আমি পদত্যাগ করি নাই। সে করুক, করছে, আবার বাংলাদেশ মানে বুঝবে আগামী দিনে বুঝবে। কিন্তু সে তো বেঁচে আছে, সে ধ্বংস হয়ে যায় না, সে তো এর মতো চসিস্কুর মতো কিল হয় নাই, সে তো সাদ্দামের মতো কিল হয় নাই, সে তো ওই এর মতো ধ্বংস হয়ে যায় নাই। সে তো অলরেডি স্মার্ট গেম খেললা রিট্রিট করে চলে গেছে, এবং রিট্রিট করছে কি দিয়া? বাংলাদেশ সরকারের মেশিনারি ব্যবহার করে, বাংলাদেশ সরকার এবং শুধু তাই নয়, তার 100 জন নেতার মধ্যে 95 জন নেতাকে সে সেভ করে নিয়ে চলে গেছে। অল বিএনপি নেতারা, যারা আওয়ামী লীগের নেতারা, টপ র্যাঙ্কিং নেতারা, কজনকে আপনি ধরতে পারছেন? এই ব্যর্থতার কথা আপনি কেন বলেন না? কজন ধরতে পারছেন আপনি? তার মানে শেখ হাসিনা ইজ ওয়াইজলি এবং ক্লেভারলি, স্মার্টলি, সে শুধু নিজে সরে যায় না যুদ্ধক্ষেত্র থেকে, সে তার সকল সাঙ্গ পাঙ্গ থেকে সরায় নিয়ে আসছে এবং নিয়ে এসে চলে গেছে। এখন ফিরে যাচ্ছে কারা? ফিরে যাচ্ছে সরকারি কিছু কর্মচারী, ফিরে যাচ্ছে কিছু অফিসার, পুলিশের, আর্মির, প্রশাসনের। কিন্তু রাজনীতিবিদরা তো সরে গেছে। আর জেলা পর্যায়ে দেখেন আওয়ামী লীগের কোন নেতার কাছে এখনো আপনারা যান নাই। উপজেলা পর্যায়ে কোনো নেতা বিন্দু 300 এমপির মধ্যে বুধ আপনারা এই পর্যন্ত 30 জন এমপি কে ধরেন নাই, অ্যাকশন নেন নাই। তার মানে কি? এগুলো সবকিছু জট করার না। ফলে শেখ হাসিনা রিট্রিট করেছে, এবং আগামী দিনে আসতে পারবে কি পারবে না সেটা আমার বিবেচ্য বিষয় না। কিন্তু শেখ হাসিনা আসার চেষ্টা করার ক্ষমতা তো রাখে। সে তো এমন একটা অবস্থানে আছে যেখান থেকে আজকে 5 মাস 6 মাস চলে গেল, ইন্ডিয়ার কাছে একটা কথা বলাতে পারলেন না যে ঠিক আছে আপনারা দেখেন, যদি বিচার হয় দেখবো, সহযোগিতা করবো। সে বলছে সে আমাদের মেহমান, সে আমাদের সাথে থাকবে। যেমন তিব্বতের মেহমান দালাই লামা আছে, থাকবে, সে পরিষ্কার বলে দিয়েছে থাকবে। থাকার পরে সে আবার তার কাউন্টার অ্যাকশন করবে কি করবে না সেটা শেখ হাসিনার উপর নির্ভর করে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে কথাটা, শেখ হাসিনার এই যে তার স্মার্ট মুভমেন্ট, এটা তো অনেকের চেয়ে বেটার। আপনি বলেন পলায় গেছে, আপনি বলেন ভেঙে গেছে, ঠিক আছে, আপনি কনসোলেশন পাইলেন, কিন্তু সে তো তার যুদ্ধক্ষেত্র থেকে সে রিট্রিট করতে পারছে, সে তার পরাজয়টাকে এড়াইতে পারছে। সে তো পরাজিত হয় নাই, সে সরে গেছে। You cannot say she is defeated because সরে যাওয়াকে আপনি পরাজয় মনে করছেন না? যে ছাত্রদের আন্দোলনে টিকতে না পেরে আমরা তো যুদ্ধে শিখছি 4টা জিনিস।
ছাত্রদের আন্দোলনে টিকতে না পেরে উনি চলে গেছেন, না উনি সে রিট্রিট করছে, সে টিকতে ভাতও পারেনি তো। খেয়ে যেতে পারেননি। সে তো পরাজিত হয় না, রিট্রিট করছে, সে তো টিকতে পারে নাই আপনি মনে করছেন। তাহলে পরাজয় কিভাবে হতো? আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে আপনি কিভাবে হলে পরাজয় মনে করতেন? পরাজয় কাকে বলে? পরাজয় তো she has to be confined, she has to go to jail, তাকে আটক করতে হবে। আপনি আটক করতে পারছেন তাকে? উনি তো সেই সুযোগ দেয়নি, উনি তো তার আগে কেন পালিয়ে দিবে সুযোগ? সেটাই তো তার দক্ষতা, সেটা তো সে করতে পারছে। আপনি বুকার মতো তাকে ছেড়ে দিচ্ছেন, কার বুকামে? সে কি দৌড়ে গেছে? সে গাড়ির বাইরে থেকে তাহলে কি সেনাপ্রধান তাকে বাঁচিয়ে দিল? মানে এই দেশের মানুষের সেনাপ্রধান বাঁচাক, যেই বাঁচাক, সে অর্ডার দিছে, হেলিকপ্টার আসছে, সে সেনাবাহিনীকে অর্ডার দিছে আমি হেলিকপ্টার আনো, এয়ারফোর্স অর্ডার দিছে, এয়ারফোর্স হেলিকপ্টার আনছে, সে হেলিকপ্টারে তার বোন টোন সব পরিবার টরিবার নিয়ে উঠছে, সে হেলিকপ্টার ফ্লাই করে গেছে, সে ফ্লাই করে ঢাকা শহরে ঘুরে দেখছে কি হচ্ছে, দেখে টেকে সে বলছে ঠিক আছে আমাকে চলে যাবো ইন্ডিয়াতে, আমি ব্যাক ক্যাম্পে চলে যাই, আমি ব্যাক ক্যাম্প থেকে আমি আবার যুদ্ধে আসবো। এটা তো যুদ্ধে এলাও। কবে আসবে উনি? উনি তো বলতেছে উনি টুস করে ঢুকে আজকে যাবে। হামাস এবং হামাস এন্ড ইসরায়েল সিজফায়ার আরো 3 মাস আগে বলেছে যে উনি টুস করে ঢুকে যাবে, তো ওনাকে তো আমরা ঢুকতে দেখলাম। ঢুকে যাওয়ার না, আজকে আসবেন না, কিন্তু তার তো এই যে হামাস এন্ড ইসরায়েল, হামাস কি ধ্বংস হয়ে গেছে? ইসরায়েল ধ্বংস করতে পারছে হামাসকে? এত কিছু করার পরে হাজার হাজার হামাসবাসীকে হত্যা করার পরেও আজকে কি হচ্ছে? আজকে হামাসের সঙ্গে সন্ধি চুক্তি করতে হয়েছে। এটা ফ্রম দ্য ইসরায়েল পয়েন্ট অফ ভিউ ইটস এ ডিফিট ফর দ্য ইসরায়েলিস। ফলে ইসরায়েলের ডিফেন্স যুদ্ধমন্ত্রী পদত্যাগ করেছে, বিকজ ইট ইজ এ ডিফিট ফর দেম। বাট হামাসের জন্য এটা বিজয়, কিন্তু ভেরি কস্টলি বিজয়। হাজার হাজার লোককে খোয়াইতে হয়েছে, ধ্বংস করে ফেলছে পুরো ফিলিস্তিনটাকে। কাজে যুদ্ধক্ষেত্রে রাজনীতিতে পরাজিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে তার সঙ্গে কিন্তু এখানে আমি যেটা বলছি যে আজকে ট্রাম্পের কথা আওয়ামী লীগ খুশি হলো কি খুশি আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় যে আওয়ামী লীগ যেন আগামীতে এই বাংলাদেশে ক্ষমতায় আসতে না পারে। এটা হলো আমার পলিটিক্স, আমি করব। সে কেন পরাজিত হয়ে গেল, সে কেন এখান চলে যেতে পারলো, এটা তো আমার প্রশ্ন হয়ে গেছে, আমার হয়ে যাবে। আপনি কার পলিটিক্স করেন? আপনি কি বিএনপির পলিটিক্স করেন নাকি মানে কার পলিটিক্স? আমি তো বিএনপি পলিটিক্স করি, আমি পলিটিক্স করি। বিএনপি বলে কোনো বিএনপি আমার পার্টি, বিএনপি পলিটিক্স করে না, বিএনপি পার্টি। আমার পলিটিক্স বিএনপি ধারণ করে বিএনপি আমার পলিটিক্স করবে, আর ধারণ না করে আমি আমার পলিটিক্স করতেছি। এখানে তো বিএনপির পলিটিক্স বলে কিছু নেই, পলিটিক্স তো বাংলাদেশ, আমি বাংলাদেশের রাজনীতি করি, আমি এখানে রাজনীতি করি, আমার কথা বলি, আমার মানুষের কথা বলি, আই রিপ্রেজেন্ট পিপল। আমি তো জনগণের ভোটে 2 বার নির্বাচিত হয়েছি, পরাজিত হয়েছি হাজার হাজার ভোট পেয়ে, এবারও পরাজিত হয়েছি হাজার হাজার ভোট পেয়ে। জামানত বাজেয়াপ্ত হয়েছে সেটা সরকারের ইয়ার কারণে, যেহেতু তারা জাল ভোট দিয়ে গেছে, কিন্তু আমার তো হাজার হাজার ভোট আছে, আমাকে তো লোক ভোট দিয়েছে, এরা তো বাংলাদেশে বাইচে আছে, আগামী সুযোগ পেলে হয়তো আবারও ভোট দেবে। আই রিপ্রেজেন্ট পিপল, আমার তো পলিটিক্স আছে, আমি তো প্রার্থী হিসাবে, আমি তো ইন্ডিভিজুয়ালিও দেখেছি যে আমার ইন্ডিভিজুয়ালি আমার ভোট আছে কিনা, আমি দেখছি ইন্ডিভিজুয়ালি আমার ভোট আছে। আমার এলাকাতে আমি মেজরিটি এখনো এনজয় করি, আমি ভোট, আমি ব্যক্তি না, আমি আপনার মতো একজন মানে আমি কাজে আমি বলছি, আমি আবারও পরিষ্কার করতেছি, আপনাকে পরিষ্কার করে দিচ্ছি, আওয়ামী লীগ খুশি হলো কি না হলো আমার দেখার বিষয় না। আমি একজন জাতীয়তাবাদী শক্তি হিসাবে আওয়ামী লীগ আমাকে অত্যাচার করেছে, বিভিন্ন ভাবে আমাকে করেছে। আমরা আওয়ামী লীগকে বোঝানোর চেষ্টা করেছি, হিতে বিপরীতে আন্দোলন করার চেষ্টা করেছি, পারি নাই। বৈষম্য ছাত্র আন্দোলন ইন ডিসগাইজ আন্দোলন করে তাকে হটাইছে, আমি তাদেরকে ধন্যবাদ দিই। এবং আপনার টেলিভিশনে বলছি যে 1 দফা আন্দোলন ডাক দেন, আমি আসি, বলিনি আপনি এখানে 1 দফা দাবি আন্দোলন, কিন্তু আমি কোটা বিরোধী নাই, কোটাতে আমার মুক্তিযুদ্ধের কোটা আমি বিশ্বাস করে থাকতে হবে, এখনো বিশ্বাস করি মুক্তিযুদ্ধের কোটা থাকতে হবে। কিন্তু বৈষম্য বিরোধী আরেক জিনিস, আমি সেখানে বলছি সরকার পতন ডাক দেন, আমি আসি। এখনো আমি মনে করি আওয়ামী লীগকে আমি আসতে দিতে চাই না, আমি রাজনীতিতে তাকে পুনর্বাসন করতে চাই না, তাকে প্রতিহত করতে হবে। কিন্তু সঙ্গে সঙ্গে আমার ভুলে গেলে চলবে না যে আওয়ামী লীগ এখনো সেই শক্তি রাখে বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করার মতো, কারণ সে এখনো বেঁচে আছে এবং নিরাপদে বেঁচে আছে, এবং তার কমপ্লিট মেম্বার অফ পার্লামেন্ট নিয়ে বেঁচে আছে, কমপ্লিট ক্যাবিনেট নিয়ে বেঁচে আছে, এবং আওয়ামী লীগের টপ লিডারদের নিয়ে বেঁচে আছে। ফলে আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি স্টিল এক্সিস্ট। মেবি টুমোরো তারা আসবে ইন এক্সাইল, তারা দাবি করবে লন্ডনে বসে আমি আমেরিকা করতেছি, বা ইসরায়েলে বসে আওয়ামী লীগ করতেছি, কোন একটা দেশে থেকে তারা ডিক্লেয়ার করতে পারে, বা ইন্ডিয়াতে ডিক্লেয়ার করতে পারে আমরা ইন্ডিয়াতে বসে আওয়ামী লীগ আছি।
পসিবিলিটি দেওয়া, বিকজ আমার সভাপতি দেওয়ার, সেক্রেটারি দেওয়া, সাংগঠনিক সম্পাদক আছে, সকল সাংগঠনিক সম্পাদক আছে। অর্থাৎ গঠনতন্ত্র অনুযায়ী যারা দলকে ক্লেম করতে পারে দল বিলংস টু আওয়ামী লীগ, বিলংস টু আস, বা বিলংস তাদের পক্ষে, সেই সবগুলো লোক নিরাপদে বাইরে আছে, জেলেও নাই, হত্যা হয় নাই, নিহত হয় নাই। কাজে এনি ডে আওয়ামী লীগ অফিসিয়ালি ক্যান ডিক্লেয়ার আমরা এক্সিস্টিং আছি। এখানে শেখ হাসিনা অলরেডি কন্ট্রোল শুরু করে দিয়েছে, করে বলে দিয়েছে যে আমি পদত্যাগ করি নাই। অতএব কালকে সে বলবে পদত্যাগ, দেখো লেজিটিমেট প্রাইম মিনিস্টার। আপনি জানেন চিয়াং কাইশেক এখনো লেজিটিমেট প্রাইম মিনিস্টার অফ তাইওয়ান। মেইনল্যান্ড চায়না থেকে সে পলায়া চলে গেছে তাইওয়ানে আমেরিকানরা তাকে শেল্টার দিয়েছে। সে কিন্তু মেইনল্যান্ডের প্রাইম মিনিস্টার হিসেবে মারা গেছে। সে দাবি করে গেছে প্রাইম মিনিস্টার, কারণ আগেই মসজিদুং টেক ওভার করার আগ পর্যন্ত সে বেজিং এ সে প্রাইম মিনিস্টার ছিল। সো সেখান থেকে সে চলে গেছে, চেয়ারম্যান ছিল, তার চেয়ারম্যান ছিল, সে চেয়ারম্যান কিন্তু সেখান থেকে চলে গেছে। সো চিয়াং কাইশেক ওয়াজ এ লিগ্যাল চেয়ারম্যান অ্যাজ পার দ্য তাইওয়ানিজ কনসার্ন, এবং এখনো তাইওয়ানের দাবি করে দে আর দ্য মেইনল্যান্ড অফ চায়না। কিন্তু চায়না তো পরাজিত হয়েছে, চায়না তো বের করে দিয়েছে। কাজেই আমি ইতিহাস থেকে বলি আপনাকে, এখানে আপনি এটা চিন্তা করে দেখবেন, এটা ছেলেদের বাচ্চাদের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে প্রবাবিলিটি, রিয়েলিটি, বাস্তবতা কি হইতে পারে আগামীতে। আপনি মানবেন না, তো মানবেন না, তো অনেকেই মানে না, কিন্তু আবার মানবি না কেন, মানতে হবে, এটাও তো অনেক করায়। আজকে আমাদের করাতেছে না, মানতেছে না। আজকে রাস্তাঘাটে ধরে পোলাপান, হ্যাঁ ধর ধর, বুঝছেন না, ধর ধর করে কারে ধরতেছে কেউ জানে না, নিরীহ মানুষ মরতেছে, এটা বিচার হচ্ছে বলেন? দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে হাসিনা ফিরে আসার বিষয়টি কতটুকু নিশ্চিত হয়েছে, এবং তাদের আলোচনা শুনে বোঝা যাচ্ছে যে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর একটা কিছু ঘটবে বাংলাদেশে, যেটা ডক্টর ইউনূসকে দ্রুতই বিদায় নিতে হবে। হয়তো ডক্টর ইউনূস মনে করেছিল আরও 2-1 বছর থেকে যাবেন তিনি, তারপর তিনি নির্বাচন দিবেন, মনে হচ্ছে আরও আগেই নির্বাচন দিয়ে তাকে সরে যেতে হবে। ভারত আমেরিকা যেটা চায় সেটাই করতে হবে, এমনই ইঙ্গিত তাদের কথা মতো ছিল। আমরা আবার দেখেছি ভারতের যেই সেনাপ্রধান তিনিও বলেছেন নির্বাচিত সরকার আসলে তাদের সাথে সম্পর্ক ভালো হবে, এবং বাংলাদেশের এক রাজনৈতিক দলগুলো একই কথা বলছে। মোট কথা ডক্টর ইউনূস এখন ক্ষমতা থাকাটা খুব একটা সমস্যা এবং খুব ভয়ানক একটা কঠিন হয়ে যাবে, অর্থাৎ তিনি দ্রুত নির্বাচন দিয়ে চলে যেতে হবে, এটাই সর্বম্য।